পার্টিকুলার কোয়ান্টিটি ট্র্যাক রাখতে চাই সেখানে ইউজ করতে পারি। যেমন এগুলো আমরা পরিচিত যে থার্মোমিটার, ব্যারোমিটার বা রেডার, এই জিনিসগুলো হচ্ছে কোনো একটা প্রসেস মনিটর করার জন্য ইউজ করা হচ্ছে। কারণ আমাদের বাসায় যেরকম পানি, গ্যাস বা ইলেকট্রিক মিটার আছে, এগুলো হচ্ছে কোনো একটা চলমান প্রসেসকে ও মেজার করতেছে বা মনিটর করতেছে। এখন কিছু জায়গায় হচ্ছে প্রসেস কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করতেছি, যেমন এখানে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। এখানে এই মেজারিং যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা হচ্ছে এই ক্লোজ লুপ সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হচ্ছে। আপনারা কি কন্ট্রোল সিস্টেম কোর্সটা পাইছেন নাকি সামনে? কন্ট্রোল সিস্টেম কোর্সটা কি করা হয়েছে? না স্যার, এখন করা হয়নি। না স্যার, এখন করেন। আচ্ছা, ঠিক আছে। ক্লোজড লুপ সিস্টেম আর ওপেন লুপ সিস্টেমের মধ্যে পার্থক্য বুঝেন? স্যার ক্লোজ লুপটা মূলত স্যার মানে এটা বারবার মানে হচ্ছে, আর ওপেন লুপ স্যার কি একবারই হবে স্যার, মানে বারবার হবে না ঘটনাটা। না, আমার ব্যাপারটা হয়তো এরকম না। ক্লোজ লুপের ব্যাপারটা হচ্ছে যে এখানে আউটপুট থেকে ইনপুটে আপনি আবার একটা পার্টিকুলার সিগন্যাল যায়। মানে নেগেটিভ ফিডব্যাক হতে পারে, পজিটিভ ফিডব্যাক হতে পারে, এন্ড আউটপুটটা ইউজ করে হচ্ছে আমি পরবর্তীতে আমার যে সিস্টেম বা সার্কিট, ওটার বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। সো এটাকে বলে ক্লোজ লুপ, যেটা হচ্ছে আপনার আউটপুট পরবর্তীতে ইনপুটকে প্রভাবিত করে বা আপনার মানে সার্কিটটাকে প্রভাবিত করে, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। ফিডব্যাক নেওয়া মানে কি, মনে করেন যে আহ, আমরা ক্লাস করতেছি, ক্লাস শেষে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার কি মনে হয় যে এখানে আর কি করা যেতে পারে। আপনারা বললেন যে স্যার এখানে আপনি আরো 10টা ম্যাথ করে দিতে পারেন, বা আপনি আরো 10টা ম্যাথ কম করে দিতে পারেন। স্যার এর একটা ফিডব্যাক দিলেন আপনি আমাকে। ফিডব্যাক পাওয়ার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা এভাবে চেঞ্জ করা যায়। এইটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। এখন ওপেন লুপ সিস্টেম কোনটা হতো, যে এখানে কোনো ফিডব্যাক নেওয়া হচ্ছে না, এটা যেটার মতো চলতেছে। তো আপনার রুমে, যে কোনো রুমে পার্টিকুলারলি যদি এয়ার কন্ডিশনার আর ফ্যান থাকে, কোনটা ওপেন লুপ আর কোনটা ক্লোজ লুপ? ফ্যান এবং এসির ভিতর কোনটা ওপেন লুপ, কোনটা ক্লোজ লুপ? স্যার এসি ক্লোজ লুপ আর ফ্যান স্যার ওপেন লুপ। হ্যাঁ, কারণ ফ্যান হচ্ছে আপনার টেম্পারেচার রিডিং নেয় না, কিন্তু এসি কিন্তু আপনার ডাইনামিক জিনিস। ও কিন্তু টেম্পারেচার যদি আপনি অটো একটা মোড আছে ওই মোডে দিয়ে রাখেন, তাহলে ও টেম্পারেচার অনুযায়ী হচ্ছে ও নিজেকে অ্যাডজাস্ট করে। বা এমনিও যে কোনো টেম্পারেচারে ওর যে ফ্যানের স্পিডটা, ওইটা দেখা যায় অটো মোডে ও নিজের মতো করে কন্ট্রোল করে। যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে ফ্যানের স্পিড বাড়ায় দেয়, বাট নিজের টেম্পারেচার কমায় ফেলে। তো এটা একটা ফিডব্যাক নিচ্ছে, এনভায়রনমেন্টাল ফিডব্যাক নিচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে আপনার এই মেজারিং ইনস্ট্রুমেন্টটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ও এখানে একটা এরর সিগন্যাল জেনারেট করে। এটাও আপনারা কোনো সিস্টেমে পড়বেন। এখানে একটা আইডিয়া নিয়ে রাখতে পারেন যে আপনি যে আউটপুটটা চান আর যে আপনার ইনপুট যা আছে ওইটার ভিতর যে ডিফারেন্সটা, ওইটা হচ্ছে এরর সিগন্যাল। ওইটা ইউজ করে হচ্ছে ও নিজেকে মডিফাই করে নেয়। যেমন আপনার ডিজায়ার টেম্পারেচার যদি হয় 26 আর রুমের টেম্পারেচার যদি হয় 30, তো আপনার এরর সিগন্যাল হচ্ছে 4। তো এটা ইউজ করে ও হচ্ছে গিয়ে নিজেকে ওভাবে অ্যাডজাস্ট করবে যাতে রুমের টেম্পারেচার 26-এ নামানো যায়। তারপর থাকতে পারে যে আপনার এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস যেগুলো, এবং ওখানে ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হবে। সেখানে আপনি যে থিওরিটিক্যাল ইয়াটা পাচ্ছেন সেই জিনিসটা কতটুকু রাইট, এটা অ্যানালাইসিস করার জন্য আমরা কিন্তু মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি। যেমন আপনারা যখন সার্কিট অ্যানালাইসিস পড়ছেন, তখন তো আপনারা কিছু ইঞ্জিনিয়ারিং থিওরেম পড়ছেন, যেমন হচ্ছে আপনি থেভেনিন হইতে পারেন, নর্টন হইতে পারেন। তো ওগুলা কতটুকু রাইট, ওটা কিন্তু আপনার এক্সপেরিমেন্টালি প্রমাণ করতে হতে পারে। তো এক্সপেরিমেন্টালি প্রমাণ করার সময় আপনি নিশ্চয়ই কোনো একটা মেজারমেন্ট ডিভাইস ইউজ করছেন যাতে ভ্যালিডেট করতে পারেন আপনার জিনিসগুলো।
তো ওখানে একটা অ্যাপ্লিকেশন আছে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশনের। এর বাইরেও আরো অনেকগুলো আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখন আমরা একটা মানে সিম্পল ইনস্ট্রুমেন্ট মডেলের কথা চিন্তা করি। তো এখানে কয়েকটা পার্ট আছে একটা মেজারমেন্ট সিস্টেমের। একটা হচ্ছে মেজারেন্ড। মেজারেন্ড মানে কি? মেজারেন্ড মানে আমি যে জিনিসটার বা যে ফিজিক্যাল প্রসেসটা মেজার করতে চাচ্ছি সেটাকে আমি বলবো মেজারেন্ড। যে জিনিসটা দিয়ে মেজার করতে চাচ্ছি সেটা ওই সেন্সর হতে পারে। এন্ড এইটা হচ্ছে আমরা একটা ডিসপ্লেতে নিয়ে আসবো এরপরে মেজার করার পরে, সেটা হচ্ছে মানে এটা মেজারমেন্টটা আমরা একটা ডিসপ্লেতে প্রকাশ করব। এটা হচ্ছে একটা সিম্পল ইনস্ট্রুমেন্টেশন মডেল। যদি আমি চিন্তা করি জিনিসটা এমন হবে। তো এই জিনিসটাকে আমরা একটা ব্লক ডায়াগ্রামে চিন্তা করি। এখানে যদি আমরা ফার্স্ট একটা ফিজিক্যাল মেজারেবল ভ্যারিয়েবল বা একটা মেজারেন্ট থাকলো, তখন থেকে আমরা সেন্সর দিয়ে ডাটা কালেক্ট করলাম। অনেক সময় দেখা যায় যে আমরা যে ডাটাটা কালেক্ট করি সেটা খুবই ছোট, মানে স্মল ভ্যালু থাকে, এবং ওটাকে আমার অ্যাম্পলিফাই করা লাগতে পারে। অ্যাম্পলিফাই করার পরে আমরা হচ্ছে জিনিসটাকে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে দিই, তারপরে কম্পিউটারে দিই, তারপর হচ্ছে জিনিসটা ডিসপ্লেতে আসে। তো এটা তো একটা মানে নরমাল একটা ব্লক ডায়াগ্রাম হইতে পারে এই আপনার একটা মেজারমেন্ট সিস্টেমের। এই জিনিসটা আপনি যদি একটা প্র্যাকটিক্যাল সিস্টেম চিন্তা করেন, এরকম সিস্টেমের একটা এক্সাম্পল দেন আমাকে। এরকম একটা সিস্টেমের এক্সাম্পল হচ্ছে আমরা যে ইসিজি করি না, ইসিজি যখন আমরা করি তখন হচ্ছে এরকম একটা আমাদের বডির বিভিন্ন পার্টে ইলেকট্রোড লাগানো হয় এবং ওখান থেকে ডাটা কালেক্ট করা হয়। বাট বায়ো সিগন্যাল যেগুলো, ওগুলো ভ্যালু সিগনিফিকেন্ট অনেক ছোট ছোট ভ্যালু থাকে, মিলি ভোল্টের যে ভ্যালু থাকে। ওই জিনিসগুলোকে আগে এমপ্লিফাই করা হয়। এমপ্লিফাই করার পরে ওটাকে আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে পাঠাই। মাঝখানে আরো অনেক স্টেপ আছে, এগুলো ফিল্টারেশন করা হয়, নয়েজ দূর করা হয়, তারপর হচ্ছে জিনিসটা একটা কম্পিউটারে যায়, তারপর হচ্ছে এটাকে ডিসপ্লেতে আসে যে আপনার ইসিজি এরকম, ওয়েভটা এরকম। সো ওয়েভটা দেখানোর জন্য আসলে এর আগে আমাদের এটাকে অ্যামপ্লিফাই করতে হয়, কারণ যে রিডিংটা আসে ওইটা অনেক ছোট। তাহলে আমরা এই আলোচনা থেকে দেখতেছি যে একটা মেজারমেন্ট সিস্টেমের তিনটা ফাংশনাল এলিমেন্ট থাকবে। একটা প্রাইমারি সেন্সিং এলিমেন্ট, একটা সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট, আর একটা হচ্ছে ডাটা প্রেজেন্টেশন এলিমেন্ট। সো প্রাইমারি সেন্সিং এলিমেন্ট কোনগুলো? যেটা হচ্ছে আপনি যদি ইসিজি চিন্তা করেন, ওখানে বায়ো ইলেকট্রোড, এইটা অন্য কিছুর জন্য ইলেকট্রোড হতে পারে বা এটা সেন্সর হতে পারে, এটা আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে। তো সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্টের ভিতরে এখানে কি থাকতে পারে? সিগন্যাল কন্ডিশনিং করা মানে কি? সিগন্যাল সর্ট অফ প্রসেসিং করা। তো ওখানে অ্যাম্পলিফায়ার, ডিজিটাল কনভার্টার, এই জিনিসগুলো হচ্ছে আপনার সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট। আর ডাটা প্রেজেন্টেশন এলিমেন্ট হচ্ছে আপনি যে ডিসপ্লে ডিভাইস ইউজ করতেছেন, 7 সেগমেন্ট হতে পারে, এটা কম্পিউটার মনিটর হতে পারে, ওইটাই এটা আপনার অ্যাপ্লিকেশন ওয়াইজ। এখন এই যে আমরা দেখতেছি প্রাইমারি সেন্সিং এলিমেন্টকে এখানে বলতেছে যে এটা ডিটেক্টর সেন্সর হতে পারে অথবা ট্রান্সডিউসার হতে পারে। আচ্ছা, ওখানে যাওয়ার আগে আমরা একটু চিন্তা করি যে সেন্সর আর ট্রান্সডিউসার এই দুটো জিনিসের মধ্যে কি ডিফারেন্স, বা ট্রান্সডিউসার বলতে আপনি কি বোঝেন? ট্রান্সডিউসার মানে হচ্ছে স্যার, আমি সম্ভবত স্যার এখানে শক্তি উৎপন্ন করবে স্যার। ট্রান্সডিউসার শক্তি উৎপন্ন করবে, তাপকে কাজে লাগাই। তাপকে কাজে লাগাবে। ওকে, আর কারো আনসার? স্যার সাউন্ড ওয়েভফর্ম তৈরি করে হাই ফ্রিকোয়েন্সির। সব ট্রান্সডিউসার কি সাউন্ড ওয়েভফর্ম তৈরি করে?
স্যার মেবি এটা ওই সমুদ্রের নিচে কোনো এই কোনো ডিভাইস বা কোনো লোকেশন ট্র্যাক করার জন্য সামটাইমস ইউজ করে, হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করে ব্যাক রিভার্স সিগন্যাল পাওয়ার জন্য। এটাই মেবি স্যার শুধু এক্সাম্পল পাইছিলাম, আরো ইউজ থাকতে পারে। ইউজ তো অনেক কিছু হইতে পারে, বাট আপনি ফান্ডামেন্টালে আসেন, মানে একটা ট্রান্সডিউসার একটা সেন্সরের ভিতর পার্থক্যটা কি হবে? স্যার ট্রান্সডিউসার মানে হচ্ছে স্যার এনার্জি কনভার্ট করবে স্যার একটা ফেজ থেকে আরেকটা ফেজে। গুগল করে ফেলছেন? জি স্যার। অনলাইন ক্লাস এটাই মজা না? হ্যাঁ, আপনার ট্রান্সডিউসারে একটা এনার্জি ফর্ম থেকে আরেকটা এনার্জি ফর্মে কনভার্ট করবে। এখানে হ্যাঁ সাউন্ড যিনি বলছেন ওইটাও ঠিক আছে, ওশানের নিচে যেটা বলছেন ওইটাও ঠিক আছে, বাট মানে বেসিকটা হচ্ছে এখানে আপনার যদি ট্রান্সডিউসার কি জিজ্ঞেস করে তাহলে আপনার বলতে হবে যে এটা এক ফর্ম অফ এনার্জি থেকে আরেক ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করবে। কিন্তু সেন্সর এমন কিছু না। সেন্সর আপনি যদি পার্টিকুলার কোনো সেন্সর, টেম্পারেচার সেন্সর ইউজ করেন, লাইট সেন্সর থাকতে পারে, এটা যে সেন্সর যে কাজে ইউজ করবেন ওই সেন্সর হচ্ছে ওই অ্যাপ্লিকেশনে থাকবে, সে কোনো কিছু কনভার্ট করে না। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এখানে সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট যেগুলো, ওগুলো মোটামুটি আরেকটা নাম বলতে পারে সিগন্যাল প্রসেসিং এলিমেন্ট। ওখানে নয়েজ ফিল্টার থাকতে পারে বা সিগন্যাল অ্যাম্পলিফাই করা, মানে যেখানে যে কাজ দরকার। যেমন আপনি যখন ইসিজি, ইইজি বা এই টাইপের জিনিসপত্র রেকর্ড করবে মানুষের শরীর থেকে, বা এমন কোনো সিস্টেম ইউজ করবেন যেটা আপনার সাপ্লাই কারেন্ট মানে এসির সাথে কানেক্টেড, ওখানে কিন্তু আপনার একটা 50 হার্জের একটা ফিল্টার ইউজ করতে হবে। একটা 50 হার্জের ফিল্টার ইউজ করতে হবে, এটা কেন ইউজ করতে হবে আপনাদের কি মনে হয়? ফিল্টার কয় প্রকার, কত রকম ফিল্টার পড়ছেন আমার পর্যন্ত বলুন তো? চক ফিল্টার, পাই ফিল্টার, কি ফিল্টার কি ফিল্টার? স্যার চক ফিল্টার, পাই ফিল্টার। কি করে দুটো? স্যার ইলেকট্রনিক্সে পড়ছিলাম স্যার। স্যার আচ্ছা। ফিল্টার 4 প্রকার স্যার, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ। আপনি যে আসলে হ্যাঁ চারটা তো আমরা ইলেকট্রনিক্সের চারটা ফিল্টার আছে, বাট আপনি যে দুটা ফিল্টার বললেন, যে আপনি আরেকজন যে বললেন ওই দুইটার কাজ কি? স্যার সিগন্যাল রে স্যার একটু মানে নয়েজি সিগন্যাল রে স্যার মানে মানে একটু ক্লিয়ার সিগন্যালের কি করার জন্য স্যার পাই ফিল্টার ইউজ করা হয় স্যার। আচ্ছা, আলটিমেটলি ফিল্ট্রেশনের কাজ হচ্ছে গিয়ে যে আমার এটা হাই পাস ফিল্টার হলে আমি কোন ফ্রিকোয়েন্সি কাটতে যাচ্ছি, যখন আমরা হাই পাস ফিল্টার ইউজ করি তখন আমরা লো ফ্রিকোয়েন্সি এলিমেন্ট গুলো সিগন্যাল থেকে সরা যেতে চাচ্ছি। লো পাসে এটা ব্যান্ড পাসে আমরা যদি কোনো পার্টিকুলার ব্যান্ড পাস করতে চাই, আর ব্যান্ড রিজেক্ট কোনো যে কোনো একটা ব্যান্ড যেটা বাদ দিতে চাই। কাজে আমি বলতেছি যে আমরা যখন কোনো মানে একটা মেজারমেন্ট সিস্টেম যদি এমন থাকে যেটার সাথে আপনার সাপ্লাই কারেন্টের সাথে কানেক্টেড, বা আপনি যে ডিভাইসটা ইউজ করতেছেন ওটা আপনি সাপ্লাই কারেন্টের সাথে কানেকশন দিয়ে ইউজ করতেছেন, ওখানে একটা রেকটিফায়ার সার্কিট আছে, তো এই ক্ষেত্রে আপনার 50 হার্জের একটা ফিল্টার ইউজ করতে হয়। কেন ইউজ করতে হয়? স্যার রিপলটা কমানোর জন্য। মানে আমরা যে এসি থেকে মানে ডিসিটা করব, ওইখানে তো স্যার মানে অনেক নয়েজ থাকে, মানে ওই রিপলটা কমানোর জন্য, মানে ডিসির কম্পোনেন্টটা বাড়ানোর জন্য যেন এসি কম্পোনেন্ট আমরা বাদ দিতে পারি। মূলত এই কারণে আমরা আরসি ফিল্টার ইউজ করি অথবা আরএল ফিল্টার ইউজ করি, ক্যাপাসিটি চোক ফিল্টার আর কি। হ্যাঁ, আপনারা যেটা বলছেন সেটা পার্শিয়ালি ঠিক আছে। এখানে যখন আমরা এসির সাথে ইউজ করতেছি বা
মানে এটার সাথে রেকটিফাই করতেছে, তখন অবশ্যই আমাদের ফিল্টার ইউজ করতে হবে, কারণ এখানে রিপল একটা থাকবে, রিপলটা কমাতে হবে। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে হারমোনিক্স। হারমোনিক্স নিয়ে কি পড়ছেন? এই টার্মটা কি আসছে কোথাও? জি স্যার, ছোটকালে পড়ছিলাম স্যার। ওই হারমোনিক্স না, ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মে ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক এগুলা দেখেন নাই? পরে হচ্ছে আপনার ইয়াতে পাওয়ার ইলেকট্রনিক্স করেন নাই এখন না পর্যন্ত? স্যার, আমাদের এই সেমিস্টার আর কি পাওয়ার ইলেকট্রনিক্স প্লাস সিগন্যাল কোর্সটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওখানে এই জিনিসগুলো পাবেন। হারমোনিক হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলে এটাকে। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে আপনি মনে করেন যে যে এসি সিগন্যালটা আছে আপনার সাইন, ওটা তো একটা সাইনোসয়েড, সবই সিগন্যাল কোর্সে ক্লিয়ার হবে। তো ওখানে হচ্ছে এটা কিছু ফুরিয়ার কম্পোনেন্ট থাকে, যে জিনিসগুলো মানে আর্টিফ্যাক্ট, মানে সিগন্যালের এক্সট্রা জিনিস হিসেবে আইসা পড়ে। যখন আপনি এসি এসি ইনপুট দিয়ে কোনো একটা মেজারমেন্ট সিস্টেম বা কোনো একটা ডিভাইস রান করেন, তো ওখানে আপনারা যে ফিল্টার গুলো বললেন, পাই ফিল্টার বা চাক ফিল্টার বা আরো যে মানে মেইনলি ব্যান্ড রিজেক্ট, এখানে আমরা যদি সিম্পলি বলি ওটা ইউজ করি, তো হচ্ছে 50 হার্টজের কিছু কম্পোনেন্ট চলে আসবে, যেটা আপনি চান না আপনার সিগন্যালে থাকুক। তো ওই জিনিসটা দূর করার জন্য আমরা হচ্ছে ওখানে একটা 50 হার্টজের ফিল্টার ইউজ করি, এবং ওইটা হচ্ছে ওই পার্টিকুলারলি সাপ্লাই কারেন্টের যে কম্পোনেন্টটা আপনার সিগন্যালে চলে আসছে ওইটা সরাইতে ইউজ করা হয়। মানে যদি না সরানো হয় তাহলে হচ্ছে ওইটা সিগন্যালকে খুবই ডিস্টর্ট করে ফেলে। অনেক ধরনের ইনস্ট্রুমেন্টের কোনো সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট দরকার নেই, যেগুলো আপনি সরাসরি কানেক্ট করতেছেন না, বা মানে এই ধরনের প্রবলেম গুলো যেখানে আসতেছে না ওখানে এই জিনিসটা লাগে না। এবং এখানে আমরা ডাটা প্রেজেন্টেশন এলিমেন্ট বলতে যেগুলো বুঝতেছি সেগুলো হচ্ছে ডাটা তো আপনি কালেক্ট করলেন, কালেক্ট করে রিডিংটা তো আপনার কোথাও শো করতে হবে। তো এটা হচ্ছে আপনি ভিজুয়াল ডিসপ্লে আসতে পারে, অথবা এখানে প্রিন্টেড কপি আসতে পারে। যেমন আপনার যখন ইসিজি বা অন্য ইয়া করেন তখন একটা স্লিপের মতো বেরোয়, যা আপনার হার্টের ওয়েভটা কিরকম। ইজি তো সেম। অথবা সাইজমোগ্রাফি, যেগুলো আপনার জিওগ্রাফি মানে আপনার ভূমিকম্প মাপার জন্য ইউজ হয়, ওখানেও এরকম একটা মানে ওয়েভের মতো বের হয়, তো ওটা হচ্ছে আপনার দেখা লাগে। তো এখানে আমরা আরো কিছু টার্মিনোলজি সম্পর্কে জানবো। একটা হচ্ছে আমার প্যাসিভ সেন্সর আর একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর। এখানে প্যাসিভ সেন্সর বলতে আমরা কি বোঝাচ্ছি, যেখানে হচ্ছে এটা মেজারমেন্ট প্রসেসে কোনো আলাদা এনার্জি অ্যাড করতেছে না, তাহলে এটা ওই ওই প্রসেসটা থেকে এনার্জি নিজে মানে কনজিউম করবে। আর অ্যাক্টিভ সেন্সর কোনগুলো? অ্যাক্টিভ সেন্সর হচ্ছে আপনার যে মেজারমেন্ট যে সিস্টেমটা ওইটার ভিতর এনার্জি অ্যাড করবে। এটা এক্সাম্পল হচ্ছে যে আমরা রেডার বা সোনার সিস্টেম যেগুলো ইউজ করতেছি, ওখানে যে আমরা মানুষের ডিস্টেন্স মাপতেছি, ওখানে আমরা একটা রেডিও সিগন্যাল ও অ্যাকোস্টিক সিগন্যাল কিন্তু পাঠাই, ওটা রিফ্লেক্ট হয়, তারপর ওইটার রেঞ্জ মেজার করা হয়। আপনার কি রেডার বা সোনার সিস্টেম নিয়ে আইডিয়া আছে? সোনার সিস্টেমে কোন টাইপ সিগন্যাল ইউজ করে? না স্যার। সোনার সিস্টেমে আল্ট্রাসাউন্ড সিগন্যাল ইউজ করে। আর রেডারে এটা আপনার এটা অ্যান্টেনা বেস, যেটা অনেক ধরনের মাইক্রোওয়েভ হতে পারে, এটা অন্য যে কোনো সিগন্যাল হতে পারে। এবং এটা হচ্ছে আপনারা যখন এটা এয়ার ট্রাফিক কন্ট্রোলে বা যুদ্ধের সময় হচ্ছে আপনার এনিমি এয়ারক্রাফট যেগুলো, ও জিনিসগুলো কোথায় আছে, কোন পজিশনে আছে, এখানে রেডারে এটা জিনিসটা শো করে যে এটা মুভমেন্টটা এটা কোথায় আছে, এটা শেপ, এই জিনিসটা হচ্ছে আপনার এই রেডার দিয়ে মেজার করে। এবং এখানে কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস, আপনি কিন্তু একটা এনার্জি পাঠাতে হচ্ছে। মানে একটা আপনি যখনই কোনো সাউন্ড পাঠাচ্ছেন বা আল্ট্রাসাউন্ড সিগন্যাল যেটাই পাঠাচ্ছেন না কেন, ওখানে কিন্তু আপনি সিস্টেমে এনার্জি অ্যাড করতেছেন আপনার যে ডিভাইসটা আছে ওইটা দিয়ে। তো প্যাসিভ সেন্সরের ক্ষেত্রে জিনিসটা এরকম না যে এটা আপনি আলাদা করে কোনো এনার্জি অ্যাড করতেছেন না, আপনি জাস্ট মনিটর করতেছেন, এখানে এরকম কোনো ব্যাপার নাই। আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস রিসেন্টলি আমার জুনিয়র কাছ থেকে দেখলাম, যে ওরা আমেরিকা এখন
রেডার সিগন্যাল যেগুলো, রেডার জিনিসটা কি এটা তো জানেন, দেখছেন বা মুভিতে দেখছেন বা গেমে দেখছেন বা যে কোনো ওখানে তো রেডার জিনিসটা দেখছেন নাকি? জি স্যার, রেডার দেখছি। রেডার অ্যান্টেনাও দেখার কথা আপনার আর্মিদের কাছে যেগুলো থাকে। এখন রেডার সিগন্যাল থেকে কিন্তু একটা মানুষ আগে যেটা ছিল যে একটা মানে ব্লিপের মতো থাকতো বা স্ক্রিনে একটা জিনিস থাকলে ওরা বলতো যাচ্ছে এখানে তো এই জিনিসটা আছে। তো এখন এই জিনিসটা এতই রিফাইন্ড হয়েছে যে আপনার একটা একটা মানুষ কি করতেছে ওর মুভমেন্ট পর্যন্ত আপনি রেডার সিগন্যাল থেকে অ্যানালাইসিস করতে পারেন। তো আমি তো মানে আমার রিসার্চে একটা পার্ট তো সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ, ওটা তো আমি ডিরেক্ট ভিডিও থেকে কাজ করি। তো ওই লেভেল যেটা হচ্ছে যে ওরা রেডার সিগন্যাল থেকে সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করতেছে। এটা এটা আসলে খুবই রেভলিউশনারি একটা কাজ। সো দুনিয়া আসলে অনেক আগায় যাচ্ছে আর কি এইসব ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা একটু মানে একটু টেকনিক্যাল টার্মের ভিতর ঢুকবো, সেটা হচ্ছে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন নিয়ে আমি হয়তো কিছুদিন আগে একটু কথা বলছিলাম, আপনাদের জিজ্ঞাসা করছিলাম যে ক্যালিব্রেশন বলতে আপনারা কি বোঝেন। তো ক্যালিব্রেশনের ফর্মাল ডেফিনেশন হচ্ছে যে রিলেশনশিপ বিটুইন দ্য ফিজিক্যাল মেজারমেন্ট ভ্যারিয়েবল যেটা আমার ইনপুট আর যে সিগন্যাল ভ্যারিয়েবল যেটা আমি আউটপুট পাচ্ছি একটা স্পেসিফিক সেন্সরে, এটার যে রিলেশনশিপটা এটাকে আমরা ওই সেন্সরের ক্যালিব্রেশন বলতেছি। এখন হচ্ছে আমরা একটা সেন্সর কিভাবে ক্যালিব্রেট করতেছি, এটা ক্যালিব্রেট করতেছি যে একটা নন ফিজিক্যাল ইনপুট দিচ্ছি সিস্টেমে, এটা হচ্ছে আউটপুটটা আমরা রেকর্ড করে দেখতেছি যেটা আউটপুটটা কি হবে। ক্যালিব্রেশনের আমার কিছু এক্সাম্পল দেন আপনারা। একটু চিন্তা করেন। যেমন স্যার আমাদের ফ্যানের পাখা স্যার, মনে করেন কি স্যার, একটা নর্মাল স্পিড 50 আরপিএম চাইতেছি, কিন্তু স্যার ফ্যানটা স্যার একটু বেশি জোরে ঘুরতেছে। তো স্যার আমি স্যার ডিভাইসটা ঘুরায়া মানে 50 আরপিএম এ ঘুরায়া ঠিক করলাম স্যার। এটা একটা স্যার ক্যালিব্রেশন স্যার। এটা একটা ক্যালিব্রেশন, ঠিক আছে। ওটা আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে চিন্তা করে দেখেন, আপনার ফ্যানের স্পিডটা কিসের উপর ডিপেন্ডেন্ট? ভেরিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টারের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ। এটা তো একটা ছোটখাটো ইলেকট্রিক মোটর চিন্তা করতে পারেন। আপনি মোটর কন্ট্রোল করতেছেন, মোটর কন্ট্রোলের জন্য কিন্তু আপনার ইনপুট আপনার হাতে যেটা আছে ওটা আপনি জানেন যেটা কত। সাপোজ আপনি জানেন না আপনার ফ্যানের স্পিডটা কত হবে, এখন হচ্ছে আপনি আপনার যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে ওইটা বাড়ায় কমায় টেস্ট করতেছেন যে এত ইনপুটের জন্য আমি এত আউটপুট পাচ্ছি। এই জিনিসটাকে হচ্ছে আমরা ক্যালিব্রেশন বলতেছি। তো এখানে একটা কার্ভে আমরা দেখতেছি যে ফিজিক্যাল ইনপুটের জন্য আউটপুট কত হচ্ছে, এটা আউটপুট যে একটা পর্যায়ে বাড়তেছে। সেখানে একটা টার্ম আমরা ইউজ করতেছি সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি বলতে আপনারা কি বোঝেন? কোন একটা জিনিসের সেন্সিটিভিটি বলতে আমরা কি বুঝি? সেন্সিটিভিটি টার্মটাকে আমরা আগে দেখিনি। স্যার এই বিষয়টা স্যার একটু ক্লিয়ার না, স্যার একটু ধোঁয়াশা আছে স্যার, একটু ক্লিয়ার করে বললে স্যার ভালো হয় স্যার। সেনসিটিভিটি না, এটা তো অবশ্যই আমি ক্লিয়ার করবো। আর আপনারা আপনাদের আইডিয়াটা কি, যদি আনক্লিয়ার আইডিয়াও থাকে সেটা কি সেটা আমি জানতে চাচ্ছি। স্যার খুব কম কিছু চেঞ্জ করলে যদি এটার রেজাল্ট হিসেবে অনেক বেশি কিছু চেঞ্জ হয় এরকম আর কি। খুব কম চেঞ্জ করলে যদি অনেক বেশি চেঞ্জ হয় কোনো সিস্টেমে, তাহলে আমরা জিনিসটা বলি যে ওর সেন্সিটিভিটি কম না বেশি। আচ্ছা, তো সেন্সিটিভিটি যদি আমি করতে যাই, সেন্সিটিভিটি হচ্ছে যে আপনি যে ভেরিয়েবলটা মনে করেন মেজার করতেছেন, ওই ভেরিয়েবলটার স্মলেস্ট চেঞ্জের জন্য আপনার ইনস্ট্রুমেন্ট যে রেসপন্স করে সেটা, মনে করেন যে আপনি যিনি বলেন যে উনি ওই যে ফ্যানের স্পিড করতেছেন, এখন
রেজিস্টরটা স্মলেস্ট কতটুকু চেঞ্জ করলে আপনি সেটার ইফেক্ট আউটপুট বা ফ্যানের স্পিডে দেখতে পাবেন, ওই জিনিসটা হচ্ছে ওর সেন্সিটিভিটি। মনে করেন যে ওর ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালু এখন 10 ওহম আছে, তো 10 ওহম থেকে আমি স্মলেস্ট কতটুকু বাড়াইলে বা কমাইলে সেটা আমি ফ্যানের স্পিডে এফেক্ট দেখবো, সেটা হচ্ছে ওই ফ্যানটার বা ওই সিস্টেমটার আমি সেন্সিটিভিটি বলবো। তো এখানে এই জিনিসটাকে আমরা একটা রেশিও বা একটা যে ডেরিভেটিভ দিয়ে প্রকাশ করা যায়, বা এটা একটা আপনি স্লোপ দিয়ে চিন্তা করতে পারেন যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করেন। তো এটা হচ্ছে যে রেশিও অফ চেঞ্জেস ইন দ্য আউটপুট অফ এন ইনস্ট্রুমেন্ট টু এ চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ কোয়ান্টিটি টু বি মেজার্ড। আউটপুট দেখানো যে ডিএস, আর ইনপুটের যে কম্পোনেন্ট ওটা হচ্ছে ডিএক্স। ডিএস বাই ডিএক্স বলতে আমরা যেটা বুঝতেছি যে ওই যে উপরে ডিএসটা হচ্ছে স্মলেস্ট চেঞ্জ ইন দ্য আউটপুট, আর ডিএক্সটা কি, স্মলেস্ট চেঞ্জ ইন দ্য ইনপুট। এই ডিএক্স এর জন্য আমার যে চেঞ্জটা সেটাই হচ্ছে সেন্সিটিভিটি। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এই যে সেন্সিটিভিটির সংজ্ঞা এখানে চলে আসছে, যে এটা মনে হয় যে রেশিও অফ আউটপুট সিস্টেম রেসপন্স টু দ্য অফ দ্য ইনস্ট্রুমেন্ট টু চেঞ্জ অফ ইনপুট অর মেজার্ড ভেরিয়েবল। এটা তো ফর্মাল ডেফিনেশন, বাট আমি তো আপনাদের বুঝাই বলছি, এখন তো আপনারা এটা লিখতে পারবেন এবং বলতেও পারবেন যে একটা একটা মানে মেজারমেন্ট সিস্টেমের সেন্সিটিভিটি বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কয়েক ধরনের ইরর নিয়ে কথা বলি। তো টাইপস অফ এরর ভিতর প্রথমে চলে আসতেছে আমাদের হিউম্যান এরর, যেটা হচ্ছে গ্রস এরর, যেটা অনেক সময় আমরা যখন মনোযোগ ছাড়া কাজ করি তখন দেখা যায় যে আমাদের ইনস্ট্রুমেন্টে হয়তো রিডিং দিতেছে 5 ভোল্ট, লিখে নিয়ে আসছেন হয়তো 10 ভোল্ট অথবা 50 ভোল্ট। তো এই জিনিসগুলো আসলে গ্রস এরর, এই এরর হইতেই পারে, এটা হিউম্যান এরর, বাট এটা করা যাবে না। এবং সিস্টেমেটিক এরর থাকতে পারে কিছু, যেগুলোকে আমরা বায়াস বলতেছি, এটা মানে এনভায়রনমেন্টের ইফেক্ট হইতে পারে। তারপরে হচ্ছে মানে এই জিনিসটা আপনারা যদি চিন্তা করেন, আপনারা যদি কেমিস্ট্রি ল্যাবের কথা চিন্তা করেন বা কেমিস্ট্রি যদি ল্যাবগুলোর কথা মনে থাকে, ওখানে অনেকগুলো ফর্মুলা বা অনেক কিছুই আছে যেটা এসটিপি তে মেজার করা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মনে আছে? ইয়েস স্যার। জি স্যার। এসটিপির ভ্যালু কত ছিল? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্যার। আর প্রেসার? 1 এটিএম মনে হয়। হ্যাঁ। সো এই জিনিসটা যে আলাদা করে বলে দিচ্ছে, এটা কেন বলে দিচ্ছে? কারণ হচ্ছে আপনি যদি 25 ডিগ্রির বাইরে গিয়ে আপনি জিনিসগুলো মেজার করতে যান, ওখানে টেম্পারেচার মেজার করতে যান বা কিছু করতে যান, এটা কিন্তু আপনার মানে আপনার আইডিয়াল বিহেভিয়ার থাকবে না। অথবা অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আপনার পার্টিকুলার টেম্পারেচারই ভালো কাজ করবে, এন্ড বাকি টেম্পারেচারে ওর হচ্ছে একটা আলাদা বায়াস চলে আসবে, এনভায়রনমেন্টাল একটা ইফেক্ট চলে আসবে, এবং সেখানে একটা মানে ইফেক্ট মানে আপনার মেজারে একটা বায়াস আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন যখন আপনি একটা স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার রিডিং নিচ্ছেন আর রুম টেম্পারেচারে বাইরে রিডিং নিচ্ছেন, দুইটা অনেক সময় ডিফারেন্ট আসবে। আর একটা ইস্যু থাকবে, সেটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট যত বয়স বাড়তে থাকে, এগুলো অ্যানালগ ডিভাইস, এগুলো যত বয়স বাড়বে তত হচ্ছে এটা আপনার ইউজেবিলিটি কমতে থাকবে, কারণ এই যেই পার্টিকুলার কম্পোনেন্ট দিয়ে ডিভাইস গুলো তৈরি, ওই ডিভাইস গুলো সময়ের সাথে সাথে ডিকে হতে থাকে বা এটা মানে এটা পারফরমেন্স কমতে থাকবে। তো এই সিস্টেমেটিক এরর কিভাবে দূর করা যায়? একটা হচ্ছে আপনি কম্পেনসেশন ইউজ করতে পারেন। কম্পেনসেটর একটা বিভিন্ন ধরনের সার্কিট আছে অনেক জায়গায়, এরা নাম শুনে থাকবেন বা পরবর্তীতে জিনিসগুলো দেখবেন যে কোথায় কম্পেনসেটর ইউজ করতে হয়। তো কম্পেনসেটর বা কম্পেনসেশন এই প্রসেসটাই হচ্ছে আপনার যে যদি কোনো সিস্টেমেটিক এরর থাকে আপনার সিস্টেমে, ওই জিনিসটা দূর করার জন্য করা হয়। আর একটা হচ্ছে পিরিয়ডিক রিক্যালিব্রেশন, যেটা হচ্ছে আপনি কয়েকদিন পর পর আপনার এই সেন্সিটিভিটিটা চেক করতে হয়, যে আপনি যতটা মানে মেজারমেন্ট সিস্টেমে যত
আপনার ইনপুটটা চেঞ্জ করার জন্য আউটপুট কত চেঞ্জ হচ্ছে, এটা কি কারেক্টলি আপনি মেজার করতে পারতেছেন কিনা, এই জিনিসটা কি 1 মাস পর পর সেম রিডিং এ আসতেছে কিনা সেম ডিভাইসের জন্য, এই জিনিসটাকে আপনি পিরিয়ডিক রিক্যালিব্রেশন বলতেছি, যে কয়দিন পর পর আবার চেক করতে হবে আপনার। আর র্যান্ডম এরর হচ্ছে যেটা হচ্ছে নয়েজ। এখানে এটা এই নয়েজটা আসলে আপনার কন্ট্রোলে নাই। এটা আমরা কি করতেছি, যে অনেকগুলো রিডিং নিয়ে এভারেজ করার পরে এই জিনিসটা আসলে নয়েজের ইফেক্টটা চলে যায়। যেমন এটা একটা নয়েজ হচ্ছে অ্যাডিটিভ হোয়াইট গসিয়ান নয়েজ, AWBN। নাম শুনছেন কিনা আমি জানি না, শুধু এখনো শুনে নাই। না স্যার। আচ্ছা, হোয়াইট নয়েজের নাম শোনার কথা। তো এগুলা সিস্টেমে অনেক ধরনের, অনেক সময় এই অনেক র্যান্ডম নয়েজ চলে আসে, যে নয়েজ গুলো আসলে আপনার কন্ট্রোলে না। কিন্তু মানে খুশির বিষয় হচ্ছে কেওসের মধ্যে একটা প্যাটার্ন থাকে। সো নয়েজের ভিতরেও একটা এমন প্যাটার্ন থাকে যেটা হচ্ছে আপনার, যদি আপনি অনেকগুলো স্যাম্পল নেন, অনেকগুলো স্যাম্পল রিডিং নিতে থাকেন, রিডিং নিয়ে যদি অ্যাভারেজ করেন, ওই নয়েজটা নিজেকে নিজে ক্যান্সেল করে ফেলে। জিনিসটা শুনতে অসম্ভব বা এমন হচ্ছে, বাট এই জিনিসটা আসলেই হয়, যেটা আমরা দেখছি। অনেক অনেক জায়গায় যেখানে হচ্ছে আপনার এই নয়েজটা আপনার কন্ট্রোলে নাই, স্পেশালি হচ্ছে হিউম্যান মেজারমেন্ট আছে, অনেক কিছু হিউম্যান সিস্টেম, অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল যে মেজারমেন্ট গুলো আছে, এগুলো অনেক জায়গাতেই দেখা যায় যে আমরা এমন একটা মানে এমন কিছু নয়েজ চলে আসে যেগুলো আসলে আমাদের কিছু করার নাই। যেমন আপনার কি ইজি সম্পর্কে আইডিয়া আছে, মানে ইজি তে কি কিসের সিগন্যাল মাপে, কি করে, ইলেকট্রোএনসেফালোগ্রাফি যেটা? নো স্যার। ইজি হচ্ছে ব্রেইনে মাথায় যে অনেকগুলো ইলেকট্রোড প্লেস করে, তারপর হচ্ছে ব্রেন ওয়েভ ওটাতে মেজার করে। ইজি ডিভাইস কখনো দেখেন নাই বা নাম শুনেন নাই? স্যার ওইটা কি সিটি স্ক্যান যে করে ওই যন্ত্রটা? না 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 না, সিটি স্ক্যান না। সিটি স্ক্যান তো আপনার ইমেজিং ডিভাইস। ইজি হচ্ছে আপনার মাথায় যে অনেকগুলা ওয়্যার প্লেস করার পরে, ওই জিনিসগুলো বা মানে ইলেকট্রোড প্লেস করার পর ওখান থেকে আপনার রিডিং নেওয়া হয় আপনার ব্রেইনের। আমি আপনাদের একটা ইমেজ পাঠাচ্ছি, দাঁড়ান। আপনারা যদি চ্যাটটা চেক করেন আপনাদের গুগল মিটের, তারপর ওখানে দেখবেন হচ্ছে ইজি একটা আমি লিংক দিছি, ওখানে যান, ওখানে গেলে হচ্ছে আপনি ইজি সিস্টেমটা দেখতে পাবেন। ওখানে হচ্ছে আপনার মাথার বিভিন্ন পয়েন্টে ইলেকট্রোড প্লেস করা হয়। এটা 20টা হতে পারে, 30টা হতে পারে। তো ইলেকট্রোড গুলো প্লেস করে আপনার ব্রেন ওয়েভ যেটা আছে ওই জিনিসটা মেজার করা হয়। লিংকটা চেক করছেন? জি স্যার, চেক করছি স্যার। দেখছেন এই জিনিস আগে দেখেন নাই বা নাম শোনেন নাই? স্যার ছবিতে দেখছিলাম স্যার। আচ্ছা, তো যে কাজটা ইজি হচ্ছে আপনার, আমাদের ব্রেনে কিন্তু প্রচুর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হইতে থাকে। তো এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলা একটা প্যাটার্ন থাকে, তো এই প্যাটার্নটাও ও জাজ করে। আলফা ওয়েভ আছে, বিটা ওয়েভ আছে, গামা ওয়েভ আছে, বিভিন্ন ওয়েভ হচ্ছে ব্রেইনের স্টেট নির্দেশ করে। একটা ওয়েভ হচ্ছে আপনার নির্দেশ করবে যে আপনি মনোযোগ দিচ্ছেন এখন, আর একটা ওয়েভ হচ্ছে আপনি যখন ঘুমায় থাকেন তখন, আর একটা হচ্ছে আপনি যখন গভীর চিন্তায় মগ্ন থাকেন তখন আরেক ধরনের ওয়েভ বেরোয়। তো ইজি হচ্ছে আপনার ব্রেনের ওয়েভ গুলো মেজার করে। এখন হচ্ছে এই আপনি যখন এই মেজার গুলা করতেছেন, তখন সেন্সর গুলা যে জায়গায় প্লেস করতেছেন, ইলেকট্রোড গুলা প্লেস করতেছেন, ওখানে আরো কিছু আনওয়ান্টেড জিনিস আসে।
এর ভিতর একটা হচ্ছে আপনার চোখের কিছু সিগন্যাল আছে, আইয়ের কিছু সিগন্যাল আছে, এবং ওই আইয়ের মুভমেন্ট এই ওই আপনার চোখের মুভমেন্ট আসলে অনেক সময় দেখবেন যে আপনি চোখ বন্ধ করে থাকলেও চোখ বন্ধ অবস্থাতেও কিন্তু আপনি চোখ ঘুরাতে থাকেন। এই জিনিসটা আসলে আমাদের মানে পুরোপুরি কন্ট্রোলে নাই, বা চোখের থেকে যে ইয়াটা আসে, চোখের মুভমেন্টের যে মানে সিগন্যালটা আসে, ওই জিনিসটা আসলে আমাদের ইজি ব্রেন ওয়েভ মাপার জন্য দরকার নাই। কিন্তু আপনি যদি এটা একটা মানে ইজি মানে পার্টিকুলার অ্যামাউন্ট অফ স্যাম্পল নেন বা একটা অনেক লম্বা টাইম ধরে নেন, তাইলে ওই জিনিসটা মানে আউটপুটটা আপনি এভারেজ করেন, তাহলে হচ্ছে এই টাইপের ইরর, র্যান্ডম ইরর যেগুলো আছে, এই ইরর গুলো নিজে নিজে ক্যান্সেল আউট হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা আসতেছি যে আমরা আশপাশে যে জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করছিলাম বা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করছিলাম, সেটা ছিল অ্যাকুরেসি এন্ড প্রিসিশন। তো অ্যাকুরেসি বলতে আমরা যেটা বুঝতেছি যে একটা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট এটা কতটুকু আমার যে ট্রু ভ্যালুটা আছে ওইটার কাছাকাছি আসতেছে। ট্রু ভ্যালু যত কাছাকাছি আসতেছে, মানে এখানে কিন্তু একটা আরেকটা জিনিস আমরা করি, যেটা আমরা লাস্ট ক্লাসেও দেখছিলাম, যেটা লিখে লিখে আপনাদের দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে কয়েকটা রিডিং নিয়ে আমরা কি করি, এভারেজ করি। ট্রু ভ্যালু থেকে আমরা যখন ওটা বিয়োগ করি, তাহলে হচ্ছে আমরা ওটার ওই ডিভাইসের অ্যাকুরেসিটা পাচ্ছি। আর প্রিসিশন কি ছিল? ফর্মাল ডেফিনেশন আপনাদের সামনে আছে, বাট আমি কিন্তু আপনাদের বুঝাই বলছিলাম। অ্যাকুরেসি আর প্রিসিশন কিন্তু আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বুঝাই বলছি। আপনার এক্সাম্পলটা কি মনে নাই? আর ওই ডার্ট গেমের এক্সাম্পলটা দিছিলেন স্যার। কিসের এক্সাম্পল? বুঝি না আপনার কথা। স্যার ওই যে তীর নিক্ষেপ করে স্যার, আর্চারি। আচ্ছা হ্যাঁ, আর্চারি। তো ওটার ভিতর দিয়ে আপনি কি বুঝছিলেন যে প্রিসিশনটা কি ছিল? স্যার বারবার যদি একই ভ্যালু পাওয়া যায়। বারবার যদি একই ভ্যালু পাওয়া যায় বা কাছাকাছি ভ্যালু থাকে, এবং এইটাকে জি ইংলিশে আমরা বলি রিপ্রোডিউসিবিলিটি, মানে আপনি যে রেজাল্টটা পাইছেন ওটা বারবার আসতেছে কিনা, রিপ্রোডিউস হচ্ছে কিনা, ওই জিনিসটাকে আমরা রিপ্রোডিউসিবিলিটি বলি। এবং এটা ডেফিনেশন হচ্ছে যে the degree of closeness with which a given value may be repeatedly measured, মানে হচ্ছে একই, আপনি মনে করেন যে একটা সিস্টেমের আমি আউটপুট জানি 5 ভোল্ট, 5 ভোল্ট দিয়ে আমি বুঝাইছিলাম যেটা আপনার 4 ভোল্ট, 5 ভোল্ট, 5.5, 4.5, এগুলো আসলে আলটিমেটলি এভারেজে আপনার একটা ভ্যালু আসবে, যেটা দেখে আপনার মনে হতে পারে যে এটা জিনিসটা অ্যাকুরেসি অনেক ভালো, কিন্তু জিনিসটা কিন্তু রিপ্রোডিউসেবল না, বা রিপিট মানে একই ইয়াতে রিপিট হচ্ছে না। এই জিনিসটা, ওই জিনিসটা ছিল আমার ওটা কতটুকু প্রিসিশন। এবং এখানে হচ্ছে এটা আমরা ফর্মাল একটা ডেফিনেশন দেখতেছি, এটা হচ্ছে মেজার অফ দ্য রিপ্রোডিউসিবিলিটি অফ দ্য মেজারমেন্ট and it is a measure of the degree to which successive measurement differ from one another, মানে একটার থেকে আরেকটার ডিফারেন্স কতটুকু, এবং এই জিনিসটা হচ্ছে আমার প্রিসিশন। কারণ অ্যাকুরেসি কি দ্বারা এফেক্টেড হচ্ছে, যে এটা হচ্ছে সিস্টেমেটিক এরর দিয়ে এফেক্টেড হচ্ছে। সিস্টেমেটিক এরর কি ছিল, যে আমার রুমের টেম্পারেচার, প্রেসার বা হাবিজাবি এই জিনিসগুলো দিতে পারে, ওগুলো হচ্ছে আমার সিস্টেমেটিক এরর ছিল। আর প্রিসিশন যেটা দিয়ে ইফেক্ট হয় সেটা হচ্ছে র্যান্ডম এরর বা নয়েজ, যেটা ইনস্ট্রুমেন্টের ভিতর থাকবে, এবং এই জিনিসটা আমরা মেজার করতেছি কি দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মেজার করতেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্যার বিচ্যুতি স্যার। বাংলা জিজ্ঞেস করি নাই। ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, এই জিনিসগুলো পড়েন নাই? জি স্যার পড়েছে। কি বলছিলাম স্যার? স্ট্যাটিস্টিক্স কোর্সে পড়েছি। পড়েছে মানে একটা ট্রু ভ্যালু থেকে স্যার মানটা কত দূরে কত এরর হচ্ছে স্যার ট্রু ভ্যালু থেকে?
কতটুকু দূরে আছে কতটুকু এরর হচ্ছে ওইটা তো আমার অ্যাকুরেসিতে আসতেছে, কিন্তু প্রিসিশনে তো আমি বলতেছি যে এটা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমি কি বুঝতেছি? আমি যখন একটা টার্ম শুনি যে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত বা এটা, মানে আপনারা কি ওই যে পড়ছেন যে নর্মাল কার্ভ, যেটা বেল কার্ভ বলে, যেটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন বা গসিয়ান ডিস্ট্রিবিউশন, দেখার কথা। বেল কার্ভ কখনো দেখেন নাই? বেল কার্ভ কি দেখছি? না স্যার, মনে পড়তেছে না স্যার এই মুহূর্তে। আমরা এই টাইপের কার্ভ কখনো দেখি নাই, আপনি সেটা বলতেছেন? স্যার এটা দেখেছি স্যার। এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা আমরা স্ট্যাটিস্টিক্সে পড়ছি স্যার। এই জিনিসটা, এটা সবচেয়ে কমন ডিস্ট্রিবিউশন এবং নেচারে বা আপনি দুনিয়ার সবকিছুতেই এই জিনিসটা খুঁজে পাবেন, ইভেন আপনাদের ক্লাসেও খুঁজে পাবেন। কিভাবে খুঁজে পাবেন? এন্ড এই কার্ভ যত উপরে থাকবে সেই কার্ভ বলতে আমি কি বুঝি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের বোঝাচ্ছি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে জিনিসটা কি। এই বেল কার্ভের এই দুইটা এক্সট্রিম পার্ট হচ্ছে এভারেজ থেকে সবচেয়ে দূরে, এন্ড এই জিরোটা হচ্ছে এই নিচে যা আছে এগুলো সব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জিরো হচ্ছে আমার ওই সিস্টেমের বা ওই আমি যে একটা ডাটা সেট বলি বা যেটাই বলি মেজার বলি, যেটা আপনি যে বলতে চান এটাকে, যেটা আমি প্রেজেন্ট করেন, জিরোতে থাকে হচ্ছে মিন। মিন মানে কি? মানে এটা মনে করেন যে আমরা 100টা মেজার করছি, মেজারমেন্ট নিছি, এন্ড ওই মেজারমেন্টের ভ্যালু, মিন ভ্যালু হচ্ছে 5 ভোল্ট। কাজে এই পজিশন হচ্ছে আপনার 5 ভোল্টের রিডিংটা থাকবে। এখন আপনি হয়তো এটা হচ্ছে যত এখান থেকে আপনি যত দূরে সরতেছেন তত হচ্ছে আপনি 5 ভোল্ট থেকে দূরে চলে যাচ্ছেন। 5 ভোল্ট থেকে দূরে মনে করেন যে আমরা লোয়েস্ট রিডিং পাইছি 2 ভোল্ট, হাইয়েস্ট রিডিং পাইছি 10 ভোল্ট। 2 ভোল্ট থাকবে এই রিজিয়নে, 10 ভোল্ট থাকবে এই রিজিয়নে, যেটা হচ্ছে মিন থেকে দূরে। মিন থেকে কে কত দূরে থাকতে পারে এই জিনিসটা হচ্ছে আপনারা এটা ক্লাসে রেজাল্ট অ্যানালাইসিস করলে পরবর্তীতে এরকম একটা কার্ভ জেনারেট হয়। এটা হয়, এটা আমাদের আন্ডারগ্রেডও আমাদের এক স্যার হচ্ছে আমাদের এভাবে শিখেছিল। উনি কোর্সের শুরুতে এসে বলে দিয়েছিল যে আপনাদের নাম্বার এরকম থাকবে। ব্যাপারটা কি যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট লাইক 68 or 70% স্টুডেন্ট এভারেজ মার্ক পাবে, এন্ড একেবারে খুব কম নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে খুব খারাপ করবে এবং খুব কম নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে খুব মানে ভালো করবে, বা আপনি মনে করেন 80% বা 90% মার্ক পাবে। ম্যাক্সিমামের মার্ক একটা এভারেজ মনে করেন যে 65 থেকে 75 বা 70% এর ভিতর থাকবে। তো এই জিনিসটার মনে করেন আপনার তাহলে এভারেজ মার্ক হলো 65% বা 60, মনে করেন 162। তো এই রেঞ্জটা হচ্ছে ওই যে এভারেজ স্টুডেন্টদের রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদের রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে যারা একটু খারাপ করছে ওই কোর্সে, আমি বলতে চাই যারা খারাপ স্টুডেন্ট, তারা ওই পার্টিকুলার কোর্সে হয়তো খারাপ করছে, তা ওই স্কোরের রেঞ্জ হচ্ছে এখানে। এবং এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা মেজার করি যে মিন থেকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে। তো এই দুই 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরেই মোস্ট অফ দ্য এভারেজ জিনিসপত্র থাকে।
মানে আমার ডাটা মানে 68% ডাটা এখানেই থাকে, এবং এই জিনিসটা কোনো ফর্মুলা না, এটা হচ্ছে আপনার অবজারভেশন থেকে আসছে। আর হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভিতর 95% এবং 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভিতর 99.7% বা মোস্ট অফ দ্য ডাটা সেট ফিট হয়ে যায়। আপনারা কি বুঝতে পারছেন যে এটা মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জিনিসটা আসলে কি? এখন একজন আমাকে বলা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলতে কি বুঝছেন এই এক্সাম্পল থেকে? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি অফ হয়ে গেছে? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তো ওই এক্সাম্পলটা থেকে আপনি কি বুঝলেন বলেন? স্যার মানে একটা ডিস্ট্রিবিউশনকে স্যার আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করে ফেললে স্যার প্রথম দিকে আমরা হয়তো বেশি ডাটা পাই, আর যত দূরে যাবে কেন্দ্র থেকে তত আর কি স্যার ভ্যালু গুলো কম পাওয়া যায়। না না, এটা এত এত কমপ্লিকেটেড না জিনিসটা। জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলতে আমরা ও একটা আমার যে রিডিং গুলো আছে ওগুলোর মিন থেকে কত দূরে আছে ওই জিনিসটা মেজার করি। গড় থেকে ওর দূরত্ব কতটুকু। আপনি যদি আপনার এভারেজ রিডিং হয় 5, আপনি একটা রিডিং নিলেন যেটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার বেশি? কোনটা মিন থেকে দূরে আছে বেশি? সেই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি 5 হয় তাহলে 2 সবচেয়ে দূরে আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 না, আমি বলতেছি যে আমার মিন যেটা গড় হচ্ছে 5 এন্ড গড় থেকে সবচেয়ে দূরে আছে 2, তাহলে ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম না বেশি? স্যার 2-এর বেশি আর কি, হ্যাঁ, 2 এর মিন ভ্যালু থেকে বেশি দূরে। হ্যাঁ 2 এর বেশি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা যদি চিন্তা করেন, ফর্মুলাটার দিকে তাকাইলেই বোঝা যায় যে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিসের উপর ডিপেন্ড করতেছে। যেমন এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। এখানে মিউ হচ্ছে মিন, এই এক্স হচ্ছে গিয়ে আপনার এক্স আই হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু, যেমন x1 x2 x3, এন হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ ডাটা পয়েন্ট। কাজে আপনি যদি এটা প্রতিটার মিন নিয়ে স্কোয়ার করেন, তারপর হচ্ছে এটা টোটাল ডাটা পয়েন্ট দিয়ে ভাগ করেন, তাহলে হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পান। মানে এই জিনিসটা ফর্মুলা তো ফর্মুলার জায়গায়, আপনি জিনিসটা কিসের উপর ডিপেন্ডেন্ট যদি দেখেন, এটা মিন থেকে কিন্তু ডিসটেন্সটা মাপতেছে আপনার যে রিডিংটা ওটার, সবগুলো মেপে ওটা স্কোয়ার করে ওটা এভারেজ করা হইতেছে। স্কোয়ারটা করে যাতে নেগেটিভ ভ্যালু গুলো যেগুলো আছে ওগুলো ইফেক্ট না পড়ে, কারণ মিন থেকে কমও কিছু ভ্যালু থাকবে, ওটা স্কোয়ার না করলে ওটা ইয়ে করে না, মানে ওই ঝামেলাটা থাকে। এটা আসে হচ্ছে ভ্যারিয়েন্স থেকে। সো জিনিসগুলো যখন মানে স্ট্যাটিস্টিক্স এর এই টার্ম গুলা আবার একটু রিভাইজ করবেন, কারণ এই জিনিসগুলো সবখানে লাগবে। এই জিনিসগুলো আপনার একেবারে মানে পানির মতো বুঝতে হবে, আপনার রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝতে হবে, জাস্ট মুখস্থ থাকলে হবে না। কাজে আমরা আবার আমাদের ইয়াতে ফেরত আসি, সেখানে হচ্ছে আমরা বলতেছি যে অ্যাকুরেসি আর প্রিসিশন। আচ্ছা, এই ইয়াটা শেষ হয়ে যাবে, আমি আপনাদের আরেকটা লিংক দিচ্ছি, ধরুন আমাদের অ্যাকুরেসি এবং প্রিসিশন যে তীরন্দাজের এক্সাম্পল, সেটা একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা এখানে দেখতেছি। তো এখানে আমরা কিছু মানে অ্যাকুরেসি প্রিসিশনের 4টা কেস আছে। 4টা কেস আমি পরে আবার জিজ্ঞেস করতে পারি, পরীক্ষা দিতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ছবি এঁকে বা আমাকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে।
চারটা কেস থাকতে পারে যখন আমি অ্যাকুরেসি প্রিসিশন নিয়ে চিন্তা করতেছি, যে একটা সিস্টেম অ্যাকুরেট হতে পারে কিন্তু প্রিসাইজ না, মানে রিপ্রোডিউসিবিলিটি নাই, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু ডিসটেন্স অনেক বেশি। প্রিসাইজ হতে পারে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, সবগুলাই একটা এভারেজের কাছাকাছি, বাট অ্যাকুরেট না। আমার অ্যাকুরেট রিডিং যদি 5 ভোল্ট হয়, আপনি প্রিসাইজলি যদি 2 ভোল্ট পাইতে থাকেন বারবার, তাহলে তো হলো না, বাট এটা প্রিসিশন আছে, রিপিট হচ্ছে, বাট জিনিসটা অ্যাকুরেট না। আরেকটা কেস হতে পারে যেটা ওয়ার্স্ট কেস সিনারিও, যেটা হচ্ছে অ্যাকুরেটও না প্রিসাইজও না, যেটা পুরো উল্টাপাল্টা ভ্যালু অন্য জায়গায় যেতেছে। আইডিয়া হ্যালো, স্যার কথা শোনা যাচ্ছে না। কথা এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, লাস্ট কতটুকু শুনছেন? শেষ শুনছেন কোথায়? স্যার ওই শুধু প্রথমটা শুনতে স্যার, অ্যাকুরেট বাট নট প্রিসাইজ। খুবই দুঃখিত, আমার এটা এক জায়গায় চাপ লেগে গেছিল। আচ্ছা, চারটা কেস থাকতে পারে যে অ্যাকুরেট বাট প্রিসাইজ না। আরেকটা কেস হতে পারে যে প্রিসাইজ কিন্তু অ্যাকুরেট না। প্রিসাইজ মানে হচ্ছে একটা রিডিং থেকে একটা রিডিং এর ভিতর তেমন একটা ডিসটেন্স নাই, বাট এটা অ্যাকুরেসি খুবই খারাপ। আরেকটা হতে পারে যে অ্যাকুরেটও না প্রিসাইজও না। আর আরেকটা হতে পারে যে এটা মানে অ্যাকুরেট এবং প্রিসাইজ দুইটাই, সেটা হচ্ছে আইডিয়ালি আমরা আমার ডিভাইস থেকে এটাই চাই। আর আপনাদের প্রতি আমার কোশ্চেন ছিল যে একটা ডিভাইস অ্যাকুরেট না এবং প্রিসাইজ না, মানে সরি আপনার বোথ অ্যাকুরেট প্রিসাইজ, মানে 4 নাম্বার কেস আইডিয়াল কেস যেটা ওটা নাই। তো উপরের যে 3টা কেস আছে ওই 3টা কেসের ভিতর কোন কেসটা পাইলে মানে আপনি এটাকে মন্দের ভালো বলবেন বা এই জিনিসটাকে আপনি পরবর্তীতে খুব সহজে ঠিক করে নিতে পারবেন? ঠিক করতে আপনার কষ্ট কম হবে কোনটা? ফার্স্ট এডটা স্যার। ফার্স্ট একটা অ্যাকুরেসি বাট প্রিসাইজ না, এটা জি স্যার, ফার্স্ট এড। এটা আপনার আনসার। আচ্ছা ঠিক আছে, বাকি আরো কয়েকজন থেকে আনসার নেই। স্যার প্রিসাইজ বাট ডেকোরেট, প্রিসাইজ বাট নট অ্যাকুরেট। প্রিসাইজ বাট নট অ্যাকুরেট, এটা আপনার মনে হয়? ওকে, সিআর এর কি মনে হয়? স্যার আমার প্রথমটা মনে হচ্ছে অ্যাকুরেট বাট নট প্রিসাইজ। আচ্ছা ওকে, আনোয়ার হোসেন সাহেবের কি মনে হয়? স্যার আমি সিআর এর সাথে আছি স্যার। সিআর এর সাথেই আছে? জি স্যার। আচ্ছা, খুবই ভালো। প্লাবন সাহেব? স্যার প্রথমটাই স্যার, অ্যাকুরেট বাট নট প্রিসাইজ। ওকে, আচ্ছা কিছু জিনিস মানে আপনাদের একটু বলি, আমি জিনিসটা একটু মেনটেন করতে হবে। সেটা হচ্ছে এই ক্রেজি 10ভির আপনি একটু কাইন্ডলি ভালো একটা ইমেল অ্যাড্রেস করবেন, ভদ্র একটা নাম দিয়ে, আপনার আসল নাম যেটা, ওই নাম দিয়ে ইমেল অ্যাড্রেস খুলে ওটাতে জয়েন করবেন, ঠিক আছে? জি স্যার।
জি স্যার, অবশ্যই স্যার। আর কড আশরাফ ওয়াইটি গেমার, আপনি কল অফ ডিউটি খেলেন? স্যার আগে খেলতাম স্যার। কি খেলেন, কল অফ ডিউটি মোবাইল নাকি কল অফ ডিউটি? জি স্যার, কল অফ ডিউটি মোবাইল খেলতাম। কল অফ ডিউটি মোবাইলে কিন্তু আমি লেজেন্ডারি র্যাঙ্কের গেমার, তো মানে আমার নামের সামনে কিন্তু কড নাই। কথা হচ্ছে এই এই জিনিসগুলো সবাই যখন ফর্মাল ক্লাস করতেছেন তখন হচ্ছে এগুলো রাখা যাবে না। জি স্যার। এই জিনিসগুলো পরবর্তী ক্লাসে যেন আমি না দেখি। পরবর্তী ক্লাসে যদি আমি এগুলো দেখি, আপনাদের খাতায় আপনার নাম কেটে আমি কড আশরাফ ওয়াইটি গেমার লিখবো। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো আনসার পাইছি এবং সবাই হচ্ছে শেয়ারের সাথে সহমত পোষণ করতেছে যে অ্যাকুরেট বাট নট প্রিসাইজ, এটাই আমার জন্য ভালো। আর আর জয়া ভৌমিক, আপনার কি মনে হয়? স্যার 2 নাম্বারটা। প্রিসাইজ বাট নট অ্যাকুরেট। জি স্যার। ওকে, আর একজন থেকে আনসার নিব। সাইফুল ইসলাম সাহেব। স্যার মনে হয় স্যার প্রিসাইজ বাট নট একুরেট এটা হবে স্যার। যদি স্যার কোনোভাবে একুরেসি ঠিক করা যায় তাহলে তো স্যার 4 নাম্বার কন্ডিশনের সাথে স্যার মিলে যায়। এক্স্যাক্টলি, কারেক্ট আনসার হচ্ছে আমি 2 নাম্বারটা চাই। 2 নাম্বারটা চাই মানে এটা হচ্ছে মনে করেন যদি প্রিসাইসলিও একটু দূরে নন একুরেট বা এরর ভ্যালু দেয়, আমি খুব সহজে কম্পেনসেশন কোন সার্কিট বা কোনো মেথড ইউজ করে ওইটাকে বোথ অ্যাকুরেট এবং প্রিসাইস খুব সহজে নিয়ে আসতে পারবো। কিন্তু যেগুলা অ্যাকুরেট বাট নট প্রিসাইস, এইখানে কিন্তু আমার ঠিক করতে অনেক বেশি কষ্ট হবে। কেন কষ্ট হবে? আমার যে জায়গায় অ্যাকুরেসি কম ওখানে মানে কিসের উপর জিনিসটা ডিপেন্ডেন্ট? সিস্টেমেটিক এররের উপর। সিস্টেমেটিক এরর ঠিক করা কি আমার জন্য খুব সহজ, নাকি আমার মানে ওই এররটা থাকা অবস্থায় ঠিক করা সহজ? মানে ওই এররটা মানে এখানে কিন্তু ওই এররটা আছে, অলরেডি আছে, আমি জানি সিস্টেমেটিক এররটা আছে, কিন্তু আমি সার্কিটের সাথে কিছু কম্পেনসেশন অ্যাড করে এই জিনিসটাকে কিন্তু ঠিক করে ফেলতে পারবো। এখানে কিন্তু আমার এক্সটার্নাল কিছু জিনিস চেঞ্জ করা লাগতে পারে। আমি যদি অ্যাকুরেট বাট নট প্রিসাইজ চিন্তা করি, ওখানে যদি সিস্টেমেটিক ভেরিয়েবল গুলো আমি চেঞ্জ করতে চাই, আমার টেম্পারেচার চেঞ্জ করতে হবে বা অন্য কিছু প্রেসার চেঞ্জ করতে হবে, সবসময় আমার কাছে ওই ফ্যাসিলিটি নাও থাকতে পারে। কিন্তু এইখানে আমরা প্রিসাইজ বাট নট অ্যাকুরেটে আপনি যদি কিছু একটা কম্পেনসেশন অ্যাড করেন, মানে এটা আমরা যখন একদম ফার্স্ট ক্লাসে ভোল্টেজ নিয়ে চিন্তা করতেছিলাম, ভোল্টেজ রিডিং নিয়ে, ওখানে আমরা যে লোডিং ইফেক্ট নিয়ে কথা বলতেছিলাম, মনে আছে? লোডিং ইফেক্ট মনে আছে? জি স্যার। বলেন তো লোডিং ইফেক্ট কি? লোডিং ইফেক্ট কি এক ক্লাস পর বলতে পারতেছেন না, পরে ইন্টারভিউতে কেমনে বলবেন কি? ক্লাস লেকচার তুলেন নাই? স্যার ওই দিন ম্যাক্সিমাম আমরা শুনতেই পাইনি, মানে প্রথম দিকে খুব নয়েজ ছিল। আচ্ছা, ওই দিন তো রেকর্ড করছিলেন আপনারা। এনিওয়ে, লোডিং ইফেক্ট ছিল যে আপনার ভোল্টমিটার বা অ্যামিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওটার কারণে রিডিং এ যে ইফেক্ট পড়ে ওই জিনিসটাকে আমরা কি বলতেছি? লোডিং ইফেক্ট। লোডিং ইফেক্ট দূর করার কয়েকটা প্রসেস নিয়ে আমরা কথা বলছিলাম, এন্ড ভোল্টমিটারের আর অ্যামিটার আছে, এটা নিয়ে আমি আবার পরের ক্লাসে আবার একটু ছোট করে আলোচনা করব। কথা হচ্ছে আপনার যদি এটা রেজিস্ট্যান্স বাড়া বা কমার কারণে আমার ইফেক্টটা চেঞ্জ হয় এবং আমি জিনিসটা যদি প্রিসাইসলি বুঝতে পারি যে এই কারণে হচ্ছে, তাহলে হচ্ছে আমার কিন্তু একটা কম্পেনসেশন একটা সার্কিট অ্যাড করতে পারি বা রেজিস্টার এটা
রেজিস্টার নেটওয়ার্ক আমি সিরিজে বা প্যারালালে কানেক্ট করে আমার ডিজায়ার্ড যে আউটপুটটা ওই আউটপুটটা নিয়ে আসতে পারি। তো প্রিসাইজ বাট নট অ্যাকুরেটে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা কম্পেনসেশন সার্কিট যদি ইউজ করি, ওই জিনিসটাকে আমরা প্রিসাইজ নট অ্যাকুরেট থেকে প্রিসাইজ এন্ড অ্যাকুরেট এটাতে নিয়ে আসতে পারি। কাজে এখানে একটা কেস স্টাডি থাকতে পারে, আপনার মানে পরীক্ষা কোশ্চেন থাকতে পারে, এভাবে থাকবে না, আমি তো ছবি এঁকে জিজ্ঞেস করবো না, যে একটা পার্টিকুলার অ্যাকুরেসি প্রিসিশন ভ্যালু দিয়ে আপনাকে বলা হবে যে কোনটা করলে বেটার এবং কিভাবে ওটা করতে পারে। তো ওখানে ওই জিনিসটা আপনার ডিসকাস করতে হবে। যেমন সার্কিটে এক ধরনের প্রবলেম থাকে, সেটা হচ্ছে ডিজাইন প্রবলেম, আপনার একটা সিস্টেম ডিজাইন করতে হবে, তো ওখানে এই ধরনের একটা কোশ্চেন থাকতে পারে। সো এইখানে হচ্ছে আমরা ওই প্রবাবিলিটি যে ডিস্ট্রিবিউশনে কথা বলতেছিলাম ওই ডিস্ট্রিবিউশনে আবার চলে আসতেছি, যেখানে হচ্ছে প্রিসিশনটা কি ছিল, প্রিসিশনটা ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা চিন্তা করতেছি যেটা কতটুকু স্প্রেড আছে, ওই স্প্রেডটা হচ্ছে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে আমার প্রিসিশন, অ্যাকুরেসি হচ্ছে আমার যে রেফারেন্স ভ্যালুটা মানে আমার যেটা হওয়ার কথা সেটা থেকে কত দূরে আছে, ট্রু ভ্যালু থেকে আমার কত দূরে আছে সেটা ছিল আমার অ্যাকুরেসি। আর আমি যে রিডিং গুলো পাচ্ছি এগুলো নিজেরা কতটুকু একটার থেকে দূরে আছে সেটা ছিল আমার প্রিসিশন। এখন কি ওই নরমাল ডিস্ট্রিবিউশন দিয়ে বুঝতে পারতেছেন না? এবার কি বোঝা যাচ্ছে যে প্রিসিশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতর সম্পর্কটা কোথায়? আনোয়ার হোসেন সাহেব বুঝতে পারছেন? স্যার এটা একটু স্যার আনক্লিয়ার স্যার। আনক্লিয়ার হলে কোশ্চেন করতে হবে তো, আপনার চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলেন? এটা তো অফলাইন ক্লাস না, অফলাইন ক্লাস তো আপনার চেহারা দেখে বুঝতাম, জি এখানে স্যার। তো আপনাদের কথা বলতে হবে, কথা না বললে কিন্তু পরবর্তীতে আমি ক্যামেরা অন করে বসাবো, তো জি ওখানে স্যার। যারা শুয়ে বসে আছেন তারা কিন্তু বিপদে পড়ে যাবে, এটা মাথায় রাখেন। জি স্যার বুঝতে পারছি স্যার। কথা হচ্ছে অ্যাকুরেসি, মনে করেন রেফারেন্স ভ্যালু, যেটা রেফারেন্স ভ্যালু কি আমি জানি যে এটা 5 ভোল্ট আমার রিডিং পাওয়ার কথা, বাট আমি মনে করেন 3.5 ভোল্ট পাচ্ছি, এই মেজারটা হচ্ছে আমার অ্যাকুরেসির মেজার, যে আমার 1.5 ভোল্টের এরর একটা আছে। তো এই অ্যাকুরেসিটা হচ্ছে আমার রেফারেন্স ভ্যালু থেকে যে ডিসটেন্সটা, আর প্রিসিশন হচ্ছে মনে করেন 3.5 ভোল্ট যে আমরা পাইছি, 3.5 ভোল্ট আমরা সরাসরি 3.5 ভোল্ট পাই নাই, এটা একটা এভারেজ, এন্ড এখানে হচ্ছে আমি 3.2 পাইছি, মাঝে মধ্যে 3.3, 3.4, 3.4 এরকম পাইছি। এই যে এই ইয়াটা মনে করেন এভারেজ 3.5 থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মিন থেকে কতটা দূরে আছে, আমার যে মিন ভ্যালুটা মনে করেন মিন অ্যাকুরেসি 3.5, এর মিন অ্যাকুরেসি থেকে আশেপাশে যত ভ্যালু আছে 3.3, 3.2, 3.4, এই রেঞ্জটা কতটুকু, মানে ওর স্প্রেড কতটুকু, ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমি বোঝাচ্ছি যে ও কতটুকু দূরে যাইতে পারে মিন থেকে, এই জিনিসটার মেজার হচ্ছে ওর প্রিসিশন। এখন কি আমরা বুঝতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। আমাকে বুঝাই বলেন আনোয়ার সাহেব। স্যার এখানে অ্যাকুরেসি বলতে বোঝানো হচ্ছে স্যার একটা ট্রু ভ্যালু থেকে কতটুকু স্প্রেড করছে মানটা, আর হচ্ছে প্রিসিশন মানে হচ্ছে একটা মিন ভ্যালু থেকে কতটুকু এটা হচ্ছে স্যার বামে বা ডানে যাচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন ভ্যালুটা কিসের মিন ভ্যালু? এখানে মেইন ভ্যালু স্যার এটা যে ডাটাগুলো আমরা নিব সেটা স্যার। যে ডাটাগুলো আমরা নিচ্ছি সেটা মিন ভ্যালু হচ্ছে আমার ওইটার অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে এটা না যে আমি একটা ভ্যালু নিয়ে বলতেছি আচ্ছা এটা এত, এটা অ্যাকুরেসি এত। জি স্যার এটা আপনার একটা রিডিং, অনেকগুলো রিডিং নিয়ে ওটা এভারেজ করতে হবে, ওই এভারেজ থেকে আপনার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করেন তাহলে আপনি বলবেন যে এটা প্রিসিশন এত, যে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, আর এটা প্রিসিশন এত। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে প্রিসিশনের সম্পর্ক। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবারও জিজ্ঞেস করবো, তখন বুঝবো আপনারা কতটুকু বুঝছেন। জি স্যার। সেটা আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে রেঞ্জ এন্ড স্প্যান। রেঞ্জ হচ্ছে আপনি যে একটা মনে করেন টেম্পারেচার মেজারিং ডিভাইস আছে, ওটা লোয়ার রেঞ্জ হচ্ছে 500 আর আপনার আপার রেঞ্জ হচ্ছে 1000, আপনি চিন্তা করেন রেঞ্জ। স্প্যান হচ্ছে আপনার ম্যাক্স থেকে মিনিমাম যেটা, সেটার যে দূরত্ব সেটাকে বলতেছি
থেকে যদি 1000 হয় সেটা হচ্ছে আপনার মানে 500 ডিগ্রি মাপার ওর ক্যাপাবিলিটি আছে। এটা হচ্ছে ওর স্প্যান, আর ওর রেঞ্জ হচ্ছে কত থেকে কত, লোয়ার লিমিট থেকে আপার লিমিট, এটা হচ্ছে ওর রেঞ্জ। আর স্প্যান হচ্ছে ও টোটাল কত ডিগ্রি মেজার করতে পারতেছে, এটা ওর স্প্যান। আমি যদি একটা ভোল্ট মিটারে 5 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত মাপতে পারি, এইটার স্প্যান কত? 25। 25। কারণ আপার লিমিট লোয়ার লিমিট তো আমরা বুঝতেছি, আর লোয়ার লিমিট হচ্ছে 5, আপার লিমিট হচ্ছে 25, 30। আপার লিমিট 30, স্প্যান হচ্ছে 25। ইয়েস স্যার। ঠিক আছে। সো আজকে আমরা যা যা পড়লাম এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনার মানে এগুলো আমার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশনের খুব বেসিক ব্লক। এন্ড এই জিনিসগুলো আপনাদের কি সেন্ট্রাল ভাইবা হয়? সেমিস্টারের শেষে সেন্ট্রাল ভাইবা হয়? স্যার সেন্ট্রাল ভাইবা বলতে প্রত্যেক ল্যাব কোর্সের মানে যেদিন ল্যাব ফাইনাল থাকে ওই দিন আমাদের ভাইবা হয়, কিন্তু ল্যাব আর মানে পুরো সবগুলো কোর্সের উপর কোনো ভাইবা হয় না? না স্যার। আচ্ছা, এটা কিন্তু মোটামুটি বড় বড় ইউনিভার্সিটি গুলো হয়, লাইক কুয়েট চুয়েট বুয়েট বা বলেন ঢাকা ভার্সিটি, সবখানে কিন্তু একটা সেন্ট্রাল ভাইবা হয়। এন্ড সেন্ট্রাল ভাইবা ব্যাপারটা হচ্ছে যে আপনার যতগুলা কোর্স করছেন সবগুলা কোর্সে যে কোনো জায়গা থেকে কোশ্চেন হইতে পারে। এই জিনিসটা মেনলি করা হয় আপনার ইন্টারভিউ বোর্ড ফেস করা শেখানোর জন্য। মেজারমেন্টের ল্যাব আছে, ল্যাবে হচ্ছে আজকে যা লেকচার পড়ানো হলো এখান থেকে কোশ্চেন যে আসবে এটা 100% শিওর। এই টাইপের কোশ্চেন হচ্ছে আপনারা ইন্টারভিউতেও পাবেন, পরীক্ষাও পাবেন, ভাইভাতেও পাবেন, সবখানে পাবেন আজকে আমরা যা পড়লাম। এই কনসেপ্ট গুলো নিয়ে চিন্তা করেন, এগুলো খুব ভালো মতো মাথায় রাখতে হবে এবং এগুলো ভুল করা যাবে না। স্পেশালি অ্যাকুরেসি, প্রিসিশন, কোন টাইপের এরর কোনটা, তারপর হচ্ছে একটা মেজারমেন্ট সিস্টেমের বিভিন্ন রকম ব্লক, এই জিনিসটা আমাদের অবশ্যই, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। স্যার স্লাইডটা যদি দিতেন ভালো হতো। আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আজকে ক্লাসে নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। স্যার জাপানে স্কুল স্টুডেন্টসদের মাথায় একটা গ্যাজেট লাগানো থাকে যেটা দিয়ে বোঝা যায় যে তারা কি কনসেন্ট্রেট করতেছে কিনা, ফোকাস আছে কিনা ক্লাসে। স্যার এটা কি স্যার এই যে টেকনোলজি ইউজ করছে ওরা? এটা কোনো লিংক আছে আপনার কাছে? স্যার ইউটিউবে দেখছিলাম একটা ভিডিও, ওইখানে দেখছিলাম জিনিসটা। ডিভাইসটার নাম যদি দেন তাহলে আমি চেক করে বলতে পারি। ওকে স্যার, আমি ট্রাই করবো যদি ভিডিওটা আবার পাই তাহলে। এটা আপনি আমাকে মেইলে জিজ্ঞেস করেন। আমার ইমেল অ্যাড্রেসটা আপনাদের কাছে আছে নাকি? স্যার সিআর থেকে নিয়ে নেবো, সিআর এর কাছে সম্ভবত আছে। সিআরের কাছে সম্ভবত নাই, আমি চ্যাটে লিখে দিচ্ছি। ওকে স্যার। আপাতত এই ইমেল অ্যাড্রেসে যে কোনো ইমেল অ্যাড্রেসে পাঠালেই হবে। সো ওখানে হচ্ছে আপনারা এই কোশ্চেন গুলো করতে পারেন। আপনাদের যদি পার্সোনাল কোনো কোশ্চেন থাকে করছে, ওখানে কোশ্চেন করলে আমি ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। বা কনসেন্ট্রেশন মেজার করার জন্য ইজি ইউজ করা হয়। ইজি আপনার যেটা আমি আপনাদের দেখাইছি ওইটার বাইরেও আরো কিছু আছে। ওখানে তো মনে করেন 20টা থেকে 30টা ইলেকট্রোড আপনার মাথায় প্রেস করা থাকে। 6টা ইলেকট্রোড বা 7টা ইলেকট্রোড প্রেস করেও করা যায়, ওটারও একটা আলাদা ডিভাইস আছে। ওটা কিছু না, আপনি ইয়া পড়ছেন না আপনারা, নিউরন, বায়োলজি ক্লাসে নিউরন পড়ছেন না, স্নায়ু? জি স্যার। জি স্যার। আমাদের স্নায়ুর যে লাস্টে একটা ইয়া আছে না, মানে একদম শেষ পার্টটা কি? সিন্যাপস। সিন্যাপস। তো আমাদের ব্রেইনে যে সিনাপস গুলো আছে বা এই নার্ভের যে সিনাপস গুলো, ওখানে ইলেকট্রিক অ্যাক্টিভিটি হতে থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট আছে যে ওইটা হতে থাকে। তো ইলেকট্রিক অ্যাক্টিভিটি গুলাই আমরা মেজার করি ওই সেন্সর দিয়ে। মানে ইলেকট্রিক অ্যাক্টিভিটি আরো অনেক জায়গায় আছে, যেমন হার্টে আছে যেটা ইসিজি মেজার করে। এন্ড হচ্ছে এই মেজার গুলা কিন্তু খুবই ছোট, মিলিভোল্ট রেঞ্জে আসে।
ওখানে হচ্ছে আমরা যে মেজারমেন্ট একটা ব্লক ডায়াগ্রাম বললাম না, যে অ্যাম্পলিফিকেশন, ওখানে অ্যাম্পলিফিকেশন করতে হয়। অ্যাম্পলিফিকেশন করে এটা আমার একটা স্কেলিং করার মতো আর কি, যে আপনি একটা মোটামুটি এমন ভাবে স্কেলিং করেন যাতে এটা পরবর্তীতে আপনি যেই আউটপুট ডিভাইস গুলো আছে, মনিটর হতে পারে, এটা কাগজ হতে পারে, যেখানে এই জিনিসটা রিডিংটা আপনি দেখাতে পারেন। তো মেজারমেন্ট আসলে এটা আপনি এমন কোনো জায়গা নাই যেখানে মেজারমেন্ট বা ইনস্ট্রুমেন্টেশনের জিনিসগুলো লাগবে না। কারণ আপনি যদি মেজারমেন্ট বা মেজার না করেন একটা প্রসেস, তাহলে আপনি কিভাবে বুঝবেন জিনিসটা কতটুকু কাজ করতেছে না করতেছে বা কি রেজাল্ট দিচ্ছে। যে এটা যত যত ডিভাইস আছে সবখানেই, যত প্রসেস আছে সব জায়গাতেই আপনার লাগবে, মেকানিক্যাল বলেন, বায়োমেডিক্যাল বলেন বা ইলেকট্রিক্যাল বলেন, সবখানেই লাগে। আর কারো কোনো প্রশ্ন? তো আমরা যদি আজকে যে ক্লাসটা, মঙ্গলবারের ক্লাসটা 3টা থেকে শুরু করি অলওয়েজ, তাহলে কি আপনাদের কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। নো স্যার। তো ওইটা করলে আমার জন্য একটু বেটার হয়। মানে আমি আজকে একটু ঝামেলায় পড়ে গেছিলাম, যে এটা এত দেরি হওয়াটা ঠিক হয় না, এটা আমার সাইড থেকে। বাট আলটিমেটলি 3টা থেকে শুরু হলে আমার জন্য একটু সুবিধা হয়। ঠিক আছে, এটা আগামী আজকে মঙ্গলবার থেকে এটা 3টা থেকে স্টার্ট হবে। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই। uh, 01, ইয়েস স্যার। 02, 02, স্যার ওই লিভ নিছে স্যার।